দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। মা দুর্গা যেমন প্রত্যেকটি বাধা, প্রত্যেকটা দুর্গতি নাশ করেছিল, আজ ষষ্ঠীর উপলক্ষে এই যে আমরা ইংরেজিতে লিখতে পারি না, এই যে দুর্গতি আমাদের মধ্যে রয়েছে, সেই দুর্গতিরও আমরা আজ নাশ করব। কত সহজে বাংলা থেকে ইংরেজি লেখা যায় সেটা আজ আমরা দেখব। প্রথম বাক্য কি রয়েছে দেখো, বিবেকানন্দ বলেছিলেন সমস্ত ভারতবাসী আমার ভাই। এই যে এত সুন্দর একটা বাক্য আমরা বাংলায় বলতে পারছি, কিন্তু ইংলিশে আমরা লিখতে পারছি না। ইংলিশে লিখতে গেলে সর্বপ্রথম যেটা আমার দরকার সেটা হলো বাক্যের মধ্যে লুকিয়ে থাকা ক্রিয়াপদ। বাক্যের মধ্যে লুকিয়ে থাকা যে ক্রিয়া, সেই ক্রিয়াটাকে আমাকে খুঁজে বার করতে হবে। ক্রিয়া বলতে আমরা কি বুঝবো? যে শব্দটা কাজ করা বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলি। তাহলে এই যে পুরো বাক্যটা, এত বড় বাক্যটা আছে, এই বাক্যের মধ্যে থেকে ক্রিয়াপদ কোনটা? বিবেকানন্দ বলেছিলেন সমস্ত ভারতবাসী আমার ভাই। এখানে বলেছিলেনটা হলো ক্রিয়াপদ। তাহলে প্রথম কাজ কি আমার? ক্রিয়াপদটাকে চিহ্নিত করা। এই ক্রিয়াপদটাকে যখন চিহ্নিত করছি, তারপরে ওই ক্রিয়াপদটাকে একটা প্রশ্ন করব কে বলে। যদি কে দিয়ে প্রশ্ন করতে পারি, তাহলে বাক্যের কর্তাটাকে আমি সহজে প্রাপ্ত করতে পারবো। তাহলে কে বলেছিলেন? উত্তর আসছে বিবেকানন্দ। এটা হলো বাক্যের কর্তা। আর প্রশ্ন করছে কাকে? ক্রিয়াকে। এটা হলো ক্রিয়া। আচ্ছা, এরপর কি আরেকটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো কি, যে কি আর কাকে। এই প্রশ্নটা করতেও পারি, নাও করতে পারি। বাকি যে পুরোটা থাকে সেটা আমরা অবজেক্ট পার্টে চলে যায়, কিন্তু সবসময় নাও যেতে পারে, তাই প্রশ্নটা করে নেওয়া দরকার। আচ্ছা, কি বলেছিলেন? কি বলেছিলেন? যে সমস্ত ভারতবাসী আমার ভাই। পুরোটাই হয়ে গেল আমার ক ময় রেপ, কর্ম। তাহলে বাংলায় বাক্যের গঠন কি? কর্তা, কর্ম আর ক্রিয়া। এই হচ্ছে বাংলা। কিন্তু ইংলিশ তো আমাকে তা বলে না। ইংলিশে বাক্যের গঠন কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কর্তা, ক্রিয়া আর কর্ম। যখন আমরা বাড়ি গিয়ে পরে বলি মা আমাকে ভাত দাও, মা আমাকে ভাত দাও, তাহলে মা শব্দটা আমার কাছে ক্রিয়া, কর্তা আসছে। এরপর দাও শব্দটা আমরা শেষে বসাচ্ছি। মা আমাকে ভাত দাও, ওই আমাকে আর ভাত এগুলো হয়ে গেল কি? কর্ম, আর ক্রিয়াটা চলে যাচ্ছে শেষে। আমরা উল্টো করে বলি, কিন্তু ইংলিশে কর্তা, তারপরে ক্রিয়া, তারপর কর্ম বসে। তাহলে এই যে প্রসেসটা বললো, এটা কিন্তু সবার প্রথম বাক্যটা ট্রান্সলেট করতে গেলে সহজ ভাবে। তাহলে কি বার করেছি? প্রথমে ক্রিয়াপদ করেছি, তারপর সেটাকে প্রশ্ন করেছি কে দিয়ে, দিয়ে বাক্যের কর্তা পেয়েছি, তারপর কি আর কাকে দিয়ে প্রশ্ন করে কর্মটাও পেয়েছি। এরপর আমাকে একটু টেন্সটা দেখে নেওয়া খুবই জরুরি, কোন টেন্সে বাক্যটা আছে। কারণ টেন্স ছাড়া ইউ ক্যান্ট রাইট ইন ইংলিশ। টেন্স ছাড়া তুমি ইংলিশে লিখতে পারবে না। তাই টেন্সটা কিন্তু আমাকে জানতে হচ্ছে। বলেছিলেন, বুঝতে পারছি নিশ্চয়ই আজকের কথা নয়, পাস্ট উল্লেখ করা আছে। পাস্ট অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট। তাহলে পাস্ট ইনডেফিনাইটে বাক্যের যে টেন্সটা বা ভার্বের স্ট্রাকচারটা সেটা কি হয় না, পাস্ট ইনডেফিনাইটে ভার্বের সেকেন্ড ফর্ম বসে। তাহলে বসাই আমরা এরপরে বিবেকানন্দ কি লিখবো? ভি আই ভিই কে এ এন এ এন ডি এ। বানান কিন্তু ইংলিশে খুবই ভাইটাল। বিবেকানন্দ, ভি আই ভিই কে এ এন এ এন ডি এ, বিবেকানন্দ। এবার বলেছিলেন, তাহলে বলার ইংলিশটা কি? বলার ইংলিশ হচ্ছে কি? সে, এস এ ওয়াই, সে। সেটাকে আমি পাস্ট টেন্সে রূপান্তর করব। কি করব? সেড, এস এ আই ডি, এস এ আই ডি। বিবেকানন্দ বলেছিলেন। কি বলেছিলেন? যে, দ্যাট। সমস্ত ইংলিশ কি? সমস্ত ইংলিশ কি? অল।
অল, ভারতবাসী তাকে বলা হয় ইন্ডিয়ান, INDIANS, অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স। তাহলে বাক্যটা সহজ হলো, বিবেকানন্দ said that all Indians are my brothers। সহজ জিনিস। নেক্সট কি আছে, কৃষকরা মাঠে ফসল ফলায়, কৃষকরা মাঠে ফসল ফলায়, এই ফলায়টা হচ্ছে আমার কাছে ক্রিয়াপদ। কে ফলায়? কৃষকরা। কি ফলায়? ফসল। কোথায়? মাঠে। তাহলে আমি টেন্সটা দেখবো এরপর। ফলায় অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সেখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএসটা যোগ করতে হয়। তাহলে সাবজেক্ট কি? কৃষকরা। কৃষকরা ইংলিশ কি? ফার্মার্স, FARMERS, ফার্মার্স। আচ্ছা, এরপরে ফলানোর ইংলিশ কি? ফলায় বলতে গ্রো, GROW। এই যে বললাম ফার্মার্স, তাহলে এই ফার্মার শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এই প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে সব সময় ভার্বটা কিন্তু এস বা ইএস ক্যারি করে না। থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তবেই ভার্বের সঙ্গে এস বা এসটা যোগ হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, নচেত কিন্তু এস বা এস যোগ হয় না। তাহলে গ্রো, ফার্মার্স গ্রো, কি ফলায়? ফসল। ফসলের ইংলিশ কি? CROPS, ক্রপস। কোথায়? মাঠে। ইন দা ফিল্ড, FIELD। এবার পারবো তো বাক্যটা সহজভাবে বাংলা থেকে ইংলিশে লিখতে? আর একটা বাক্য বলে দেব। সত্যজিৎ গতকাল একটি দেশাত্মবোধক গান গেয়েছিল। সত্যজিৎ গতকাল একটি দেশাত্মবোধক গান গেয়েছিল। ক্রিয়াপদ কোনটা? গান গেয়েছিল। আচ্ছা, কে গেয়েছিল গান? সত্যজিৎ। আর বাকিটা অবজেক্টের মধ্যে যাচ্ছে। তাহলে টেন্সটা কোন টেন্স? গেয়েছিল, পাস্ট ইনডেফিনাইট, ভার্বের সেকেন্ড ফর্ম বসে। তাহলে সত্যজিৎ SATYAJIT, সত্যজিৎ। গান গাওয়ার ইংলিশ কি? সিং, সেটাকে পাস্টে ট্রান্সফার করলে কি হয়? স্যাং, SANG, সত্যজিৎ স্যাং। কি গিয়েছিল? একটির ইংলিশ কি? দেশাত্মবোধক শব্দের ইংলিশ হচ্ছে প্যাট্রিয়টিক, PATRIOTIC, প্যাট্রিয়টিক। গানের ইংলিশ কি? SONG, সং। কবে গিয়েছিল? গতকাল। গতকাল ইংলিশ হচ্ছে কি? ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে। নেক্সট, পরের বাক্য কি আছে? একটি কুকুর টেবিলের তলায় শুয়ে ছিল। দেখি সুদীপ উঠে আসি তো, দেখি সহজ করে বাক্যটা লিখতে পারি না পারি না। বাক্যটা জোরে পড়ি, কি আছে? একটি কুকুর টেবিলের তলায় শুয়েছিল। আচ্ছা, তাহলে ইংলিশে লিখতে গেলে সবার প্রথম আমি কি করব? ক্রিয়াপদটা দেখবো। তাহলে শুয়েছিলটা ক্রিয়াপদ। তাহলে শুয়েছিল যদি ক্রিয়াপদ হয়, তাকে প্রশ্ন করলে সাবজেক্টটা পাই। কে দিয়ে প্রশ্ন করলে? তাহলে কে শুয়েছিল? একটি কুকুর। আচ্ছা, বাকিটা তো অবজেক্ট। তাহলে শুয়েছিলটা কোন টেন্স? শুয়েছিল হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরু করি বাক্যটা লিখতে। কি লিখবো? একটি কুকুর। ইংলিশে কি হবে? এ ডগ। বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল। এ ডগ, এ ডগ, ডগ বানান। আবার মাঝখানে ক্যাপিটাল হয় না। প্রপার নাউন ছাড়া কিন্তু বাক্যের মাঝখানে কোনো লেটার ক্যাপিটালে লেখা যায় না। ডগ, DOG। আচ্ছা, এ ডগ বড় করে লিখলে দেখতে পাবো না, ছোট লাগছে। এ ডগ। আচ্ছা, এই মুছে দিচ্ছি, বড় করে লিখি। এ ডগ। আচ্ছা, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি ছিল? এম, ইজ, আর প্লাস মেন ভার্বের সঙ্গে ING যোগ। তাহলে এ ডগ সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, একটি বোঝাচ্ছে। তাহলে কি হবে? এম না ইজ না আর? ইজ, বসাই ইজ। আচ্ছা, এবার শুয়ে থাকার ইংলিশ কি? লাই। সেখান থেকে ING যোগ করতে হচ্ছে লাইয়ের সঙ্গে। তাহলে বসাই LYING, LYING, লাইন। আচ্ছা, কোথায় শুয়েছিল? টেবিলের তলায়। তলায় বোঝাতে প্রিপোজিশন কি বসানো হয়েছিল? আন্ডার। তাহলে বসাই আন্ডার, UNDER, UNDER, আন্ডার।
আচ্ছা, এবার টেবিলের দা টেবিল, দা টেবিল, TABLE। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, হাতে লেখাটা একটু বাগাতে হবে। হাতে লেখা যদি না বাগানো হয় এই যে প্রবলেম গুলো হতে পারে। এই যে 5টা আঙ্গুল হাতের আছে, 5টা আঙ্গুল কি একটার সঙ্গে আরেকটা চিটে গেছে? প্রত্যেকের মাঝে যথেষ্ট গ্যাপ আছে। তাহলে আমরা যদি একটা আঙ্গুলের সঙ্গে আরেকটা আঙ্গুল চিটিয়ে দিই তাহলে আমরা তো লিপ্ত পদ প্রাণী হয়ে যাবো না? তাহলে ওর লেখাটার প্রবলেম কি আছে, তো এই যে একটা বর্ণের সঙ্গে আরেকটা বর্ণ মিশে যাচ্ছে, এটা কিন্তু পরের বার থেকে করা চলবে না। হাতে লেখাটা ভালো করে লিখতে হবে। বসি, আমি একটু লিখে দিই, নাহলে পরের বাক্যগুলো লিখতে অসুবিধা হবে। আচ্ছা, কি লিখেছিল সুদীপ? লিখেছিল কি, এ ডগ ইজ lying, LYING, lying under the table, TABLE, table। আচ্ছা, পরের বাক্য কি আছে? কি বড় গাছ। দিয়া একটু উঠে আসি তো দেখি বাক্যটার নাম বলতে পারি কিনা। কি বড় গাছ, এই যে বাক্যটা, প্রথমে বাক্যটা তো একটু চিনতে হয়। এই বাক্যটার নাম কি? শেষে চিহ্ন আছে, দেখে চিনতে পারা যায়, বিস্ময় সূচক চিহ্ন। তাহলে বাক্যটার নাম বিস্ময় সূচক বাক্য। এই বিস্ময় সূচক বাক্যের স্ট্রাকচারটা একটু ভিন্ন হয়। এখানে হোয়াট বা হাউ দিতে হয়, হোয়াট বা হাউ দিতে হয় প্রথমে, তারপরে হোয়াট বা হাউ এর পরে কমপ্লিমেন্ট দিতে হয়, সেই কমপ্লিমেন্টের পর দিতে হয় সাবজেক্ট, সেই সাবজেক্টের পরে দিতে হয় ভার্ব, তারপর একটা বিস্ময়সূচক চিহ্ন দিতে হয়। এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্যের স্ট্রাকচারটা। তাহলে এখানে কি বড় গাছ, এই যে কথাটা লেখা আছে, এখানে আমরা কত বোঝাতে বা কত বড় গাছ বা কি বড় গাছ, এই ক্ষেত্রে আমরা হাউ বসাতে পারি। তাহলে বাক্যের শুরুতে হাউটা লিখি, HOW, হাউ। আচ্ছা, এবার এই বাক্যের অবজেক্ট কোনটা? বড় গাছ। ওই বড়টা, বড়টা। তাহলে বড়র ইংলিশ কি? বিগ। বিগ বা হিউজ করতে পারে, তাহলে বিগটা লিখি, হাউ বিগ, BIG, বিগ। আচ্ছা, এবারে গাছের ইংলিশ, গাছটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, হাউ বিগ। আচ্ছা, গাছের ইংলিশ লিখি দা ট্রি, দা ট্রি, TREE, হাউ বিগ দা ট্রি। এরপর বাক্যের ভার্বটা দেবো, সিঙ্গুলারের ক্ষেত্রে ইজটা, তাহলে ইজটা বসিয়ে দিই, IS। এরপর বিস্ময় সূচক চিহ্নটা শেষে প্রয়োগ করব। ব্যাস, তাহলে বাক্যটা কি হলো, যে হাউ বিগ দা ট্রি ইজ। ঠিক আছে। আচ্ছা, এবার আমি হোয়াট দিয়ে দেখি, হোয়াট দিয়ে হতে পারে। তাহলে হোয়াট দিয়ে যদি ব্যবহার করতে চাই, হোয়াট, তখন কি করব, কমপ্লিমেন্টটা দেব। হোয়াট লাগলে কিন্তু এটা অবশ্যই প্রয়োজন। হোয়াট এ বিগ, BIG, বিগ। এবার গাছের ইংলিশটা দেব, হোয়াট এ বিগ ট্রি। এবার এই যে এটা ছিল, এটার ইংলিশ হচ্ছে ইট, হোয়াট এ বিগ ট্রি ইট। এরপরে ভার্বটা দেব, ইজ দিয়ে বিস্ময়সূচক চিহ্নটা দেব। এভাবেও কিন্তু বাক্যটা লেখা যায়। তাহলে হাউ বিগ দ্য ট্রি ইজ এটা একটা, আর হোয়াট এ বিগ ট্রি ইট ইজ এটা আরেক ভাবে লেখা যায়, দুভাবেই কিন্তু বলা যায়। ঠিক আছে, বসি। আচ্ছা, পরের বাক্য কি আছে, আমরা গতকাল ম্যাচটা জিতেছিলাম, আমরা গতকাল ম্যাচটা জিতেছিলাম। অর্পণ দেখি বাক্যটা ট্রান্সফার করতে পারি কিনা। আচ্ছা, জোরে পড়ি তো বাক্যটা। আমরা গতকাল ম্যাচটি জিতেছিলাম। আচ্ছা, তাহলে কোন টেন্স? এই জিতেছিলামটা তো ক্রিয়াপদ, কোন টেন্স বোঝাচ্ছে? গতকাল মানে তো পাস্ট হয়ে গেছে, তারপর টেন্সটার নাম পাস্ট ইনডেফিনাইট। আচ্ছা, তাহলে কারা জিতেছিল? আমরা। লিখতে শুরু করি, আমরা ইংলিশ কি? উই। গুড, উই। আচ্ছা, জেতার ইংলিশ কি? এটা সি মনে হচ্ছে, একটু এখানে ভালো করে লিখি। হ্যাঁ, উই। জেতার ইংলিশ কি? উইন মানে জেতা। তা যেহেতু পাস্টে চলে গেছি, পাস্ট ইনডিফিনাইট টেন্সটা করেছি, তাহলে কি ওন হবে। বসাই WON, উই ওন। আচ্ছা, ম্যাচটি, তার মানে দা ম্যাচ লিখবো, লিখি দা, ছোট করে হয়েছে, বড় করে লিখি, বড় করে, তাহলে বুঝতে পারবো না, বড় করে লিখি। হ্যাঁ, ওটা পরে লিখলে, ইটা লিখলে হবে। দা, THE, দ্য ম্যাচ। ম্যাচ বানান কি?
MATCH, MATCH, ম্যাচ। কবে জিতেছিলাম? গতকাল। গতকালের ইংলিশ কি? ইয়েস্টারডে। গুড। লিখি YESTERDAY, DAY, ব্যাস ফুল স্টপটা দিয়ে দেবো। তাহলে উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে। ঠিক আছে, বসি। 7 নম্বর বাক্য কি আছে? ট্রেনটি স্টেশনের বাইরে আস্তে আস্তে বেরিয়ে গেল। ট্রেনটি স্টেশনের বাইরে আস্তে আস্তে বেরিয়ে গেল। তাহলে বেরিয়ে গেল মানে পাস্ট হয়ে গেছে। পাস্ট হয়ে গেছে। কে বেরিয়ে গেল? ট্রেনটি। তাহলে দা ট্রেন। বেরিয়ে যাওয়ার ইংলিশ কি? মুভ থেকে আসে। তাহলে মুভের সঙ্গে ইডি যোগ করি, তাহলে পাস্ট ইনডিফিনিট ফর্মটা পেয়ে যাব। MOVED, মুভড। কিভাবে? আস্তে আস্তে। একে ইংলিশে কি বলা হয়? স্লোলি। অ্যাডভার্ব এটা, SLOWLY, স্লোলি। আচ্ছা, স্টেশনের বাইরে, বাইরের ইংলিশ কি? আউট অফ দা স্টেশন, STATION। ব্যাস, তাহলে বাক্যটা কি পেলাম? দা ট্রেন মুভড স্লোলি আউট অফ দা স্টেশন। নেক্সট সেন্টেন্স কি আছে? কৃষ্ণ ফলকটির দিকে তাকাও। কৃষ্ণ ফলক বলতে এই যে ব্ল্যাকবোর্ড যাকে আমরা ইংলিশে বলি, এটাকে বলা হয় কৃষ্ণ ফলক, ব্ল্যাকবোর্ডের বাংলা। তাহলে তাকাও ব্ল্যাকবোর্ডটি মানে কৃষ্ণ ফলকটির দিকে। এখানে আদেশ উপদেশ অর্থে বাক্যটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। ভার্বে আমরা প্রথমে কি পাচ্ছি? তাকানো শব্দটা ভার্ব, তাহলে LOOK, লুক। আচ্ছা, দিকের ইংলিশ কি প্রিপোজিশন আমরা করেছি? অ্যাট মানে দিকে। লুক অ্যাট দা, BLACKBOARD, লুক অ্যাট দা ব্ল্যাকবোর্ড। নেক্সট নাম্বার 9 কি আছে? গঙ্গা একটি পবিত্র নদী। হয়েছে? খুব সহজ একটা বাক্য। গঙ্গা যেহেতু একটি মাত্র রয়েছে, তাহলে কি লিখি আমরা? আর্টিকেল লিখি। দা, জিটা ক্যাপিটাল, GANGA, গঙ্গা। হলো, ইজ, এ। পবিত্র ইংলিশ কি? হলি, HOLY, হলি। নদীর ইংলিশ RIVER। তাহলে দা গঙ্গা ইজ এ হলি রিভার। তাহলে এইরকম ভাবে সহজ ভাবে কিন্তু বাংলা থেকে ইংলিশে লেখা যায়। তোমাকে প্রথমত জোর দিতে হবে শব্দের ওপর, জোর দিতে হবে টেন্সের ওপর, জোর দিতে হবে সেন্টেন্সের ওপর। আর এভাবে প্র্যাকটিস করলে সহজেই বাংলা থেকে ইংলিশে আমরা লিখে ফেলতে পারবো।